হ্যালো, সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল আজাদ স্যার এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে ভিডিও আপলোড করলে আপনি সবার আগে নোটিফাইড হন। হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত। আজ আমি তোমাদের ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সেস চ্যাপ্টার 6, যার টপিক হলো শক্তির ক্রিয়া, অর্থাৎ সাব টপিক 3টে হবে: কার্য, ক্ষমতা ও শক্তি। কার্য, ক্ষমতা ও শক্তি, যাকে বলা হয় ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি। তো 3টের সাব টপিকের মধ্যে প্রথমে কার্য নিয়ে আলোচনা করি। কার্য কথাটির সঙ্গে তোমরা খুবই পরিচিত। আমরা সকাল থেকে শুরু করে রাত্রে ঘুমানো পর্যন্ত বিভিন্ন রকম কার্যের মধ্য দিয়ে জীবন আমাদের অতিবাহিত হয়। যেমন হাঁটা, চলা, সিঁড়ি দিয়ে ওঠা, ধরো বাজার করে নিয়ে আসা, স্কুলে যাওয়া, ব্যাগ ঘাড়ে নেওয়া, ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে কার্যের কথা তোমরা জানো এবং কার্যের সঙ্গে পরিচিত। বাড়িতে কথায় কথায় ছাত্রছাত্রীরা বকা হয়, এই তো কোনো কাজ করে না। এই যে কার্য বা কাজ করে না, আমরা সাধারণ ভাষায় যে কথাটি শুনি, কিন্তু বিজ্ঞানের ভাষায় তার সংজ্ঞা কীরূপ হবে, আমরা আজকে বিজ্ঞানের ভাষায় সেই আলোচনা শিখব। বিজ্ঞানের ভাষায় সংজ্ঞাটি এরকম: কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগবিন্দুর স্মরণ হয় তাহলে প্রযুক্ত বল কার্য করেছে বলা হয়। ভাষাটি এরকম হবে: কার্যের সরাসরি সংজ্ঞা না, প্রযুক্ত বল কার্য করেছে বলা হয়। তো এখানে দুটো বিষয় আছে। তাহলে কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হবে, এবং শুধু বল প্রযুক্ত হলে হবে না, বলের প্রয়োগবিন্দু স্মরণও ঘটবে, তবেই প্রযুক্ত বল কার্য করেছে বলা হয়। তো তোমরা এর আগে স্মরণ সম্পর্কে তোমাদের ধারণা আছে, বল সম্পর্কে তোমাদের আগের এক চ্যাপ্টার আলোচনা হয়েছে। সুতরাং কার্য বলতে আমরা এই বুঝলাম যে কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হতে হবে এবং বলের প্রয়োগবিন্দুর স্মরণ হতে হবে। কিন্তু কার্য পরিমাপ করে কি করে? কার্য পরিমাপের নিয়ম হচ্ছে যে কার্য পরিমাপ করা হয় মানে কার্যের পরিমাপ। ধরো এরকম একটি বস্তু আছে, এই অনুভূমিক তলে বস্তুটি আছে, সেই বস্তুর উপর এফ বল প্রযুক্ত হলো এবং বস্তু এখানে ছিল, এখান থেকে এই অবস্থানে পৌঁছে গেল এফ বল প্রযুক্তর ফলে, এবং সেই স্মরণ যদি ডি হয়, অর্থাৎ এই এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব যদি ডি হয় এবং স্মরণ যদি ডি হয়, ডি বলে, বা কোনো কোনো ক্ষেত্রে তোমাদের দেখবে কোনো কোনো বইয়ে এস আছে, ডি বা এস যাই হোক না কেন, সেক্ষেত্রে কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু প্রযুক্ত বল, যে বল প্রয়োগ করা হয়েছে, আমি সংক্ষেপে লিখছি কিন্তু ভাষায় বলছি, প্রযুক্ত বল কিন্তু বলের প্রয়োগবিন্দুর স্মরণ। তো আমাদের এখানের প্রযুক্ত বল কি? এফ ইন্টু ডি বলতে পারো, অথবা এফ ইন্টু এস বলতে পারো, যে কোনো একটা বললেই হলো। তো এই হলো কার্য পরিমাপের সূত্র। তো যদি এই স্মরণ যদি কৌণিকভাবে হয়, কৌণিক কীরকম? ধরো এরকম একটি বস্তুর উপর বস্তুর অনুভূমিক তলের সঙ্গে থিটা কোণ, এই থিটার সঙ্গে তোমরা এখনও পরিচিত হওনি, এটি ক্লাস 10-এ পাবে। ত্রিকোণমিতির একটি টার্ম, থিটা কোণকে সাধারণত অজানা কোণকে থিটা লেখা হয়। যদি কোনো বস্তুর উপর থিটা কোণে কোনো বল প্রযুক্ত হয়, আর বস্তুর স্মরণ, মনে করো বস্তুটি এখানে ছিল, এই পর্যন্ত এলো, স্মরণ যদি ডি বা এস যেটাই হোক না কেন, আমি এস দিয়ে লিখছি, এস হয়, সেক্ষেত্রে কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু হবে এফ ইন্টু এস ইন্টু কস থিটা। তো এর বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, কারণ তোমরা আরও কার্য নিয়ে আরও উঁচু ক্লাসে আরও বিস্তারিত পড়বে। এটি একটি বলের উপাংশের হিসাবে ক্যালকুলেশন করা হয়েছে। এক্ষেত্রে সূত্র হলো এফ ইন্টু এস কস থিটা। কজ হচ্ছে ত্রিকোণমিতিক ভাষা, কোনো কোণের কজ হয়, সাইন হয়, ট্যান হয়, তোমরা পরবর্তী ক্লাসে শিখবে। তো আপাতত এইটুকুই মনে রাখবে, কৌণিক স্মরণের ক্ষেত্রে, অর্থাৎ বল যেদিকে প্রযুক্ত হচ্ছে তার সঙ্গে কোনো কোণ করে যদি বস্তুর স্মরণ ঘটে, তাহলে সেক্ষেত্রে ডাব্লু বা কৃতকার্য মানে ওয়ার্ক ডান ইকুয়াল টু এফ ইন্টু এস কস থিটা বা এফ এস কস থিটা। এই হলো কার্য পরিমাপের সূত্র। এবার লক্ষ্য করো যে কার্য কোন কোন ক্ষেত্রে হচ্ছে আর কোন কোন ক্ষেত্রে হচ্ছে না। আমি রৈখিক স্মরণের ক্ষেত্রেই আসি। তো আমরা প্রথমে কার্যের পরিমাপ কি শিখলাম? ডাব্লু ইকুয়াল টু
এফ ইন্টু এস, প্রযুক্ত বল ইন্টু সরণ। ধরো কোনো ক্ষেত্রে, কোনো একটি ক্ষেত্রে নাম্বার 1 আমি বলছি, ধরো বল প্রযুক্ত হয়নি, কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হয়নি, মানে এফ ইকুয়াল টু 0, অথচ সরণ হয়েছে, সে যে কোনো কারণেই হোক সরণ হয়েছে, এবং সেই সরণের মান যদি এস হয়, তাহলে সেক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু কি এফ ইন্টু এস। তো এফের মান কত আমি বল প্রয়োগ করিনি, 0 ইন্টু এস, তার মানে কত হলো 0। অর্থাৎ কোনো ক্ষেত্রে যদি কোনো বস্তুর সরণ ঘটে অথচ সেখানে কোনো বল প্রযুক্ত হয়নি, তাহলে আমরা সেক্ষেত্রে বলবো যে কার্য হয়নি। 2 নম্বর কন্ডিশন, ধরো কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয়েছে, বল প্রযুক্ত হয়েছে, এফ বল প্রয়োগ করা হয়েছে, কিন্তু সরণ হয়নি, অর্থাৎ কি না এস কত 0। যেমন একটি বিল্ডিংকে যদি 10 জন মিলেও ঠেলে, তাহলে বিল্ডিংয়ের তো এক ফোঁটাও সরণ ঘটবে না। বা একটা বড় পাথরকে কেউ একজন যদি ঠেলতে থাকে, তার কি সরণ ঘটবে? তাহলে তার বলের থেকে যদি পাথরের ভর অনেক বেশি হয়, তাহলে তার সরণ ঘটবে না, সেক্ষেত্রে সরণ 0। তাহলে সেক্ষেত্রে কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু কি এফ বল প্রযুক্ত হয়েছে কিন্তু সরণ 0, অর্থাৎ কৃতকার্যের মান 0। তাহলে আমরা দুটো কন্ডিশন বুঝলাম, যে কার্য বল প্রযুক্ত হলেই যে কার্য হবে তার কোনো মানে নেই, আবার সরণ ঘটলেও যে কার্য হবে তার কোনো মানে নেই। তাহলে বল প্রযুক্ত হতে হবে, সরণও হতে হবে। এবার আরেকটি ক্ষেত্র আছে, সেটি আমি আগে বলে নিই। ধরো কোনো একটি বস্তু আছে, স্বাভাবিকভাবে আমি একটু বলছি, ধরো কোনো বস্তু আছে, এর উপর এইভাবে বল প্রযুক্ত হলো এফ বল, কিন্তু বস্তুর সরণ ঘটলো ঠিক এফ বলের সঙ্গে সমকোণে 90 ডিগ্রিতে। এই সরণের যে অভিমুখ আছে তার সঙ্গে প্রযুক্ত বলের অভিমুখ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে কৃতকার্য কত হবে, ডাব্লিউ ইকুয়াল টু এফ। তাহলে কৌণিক সরণের ক্ষেত্রে কি ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস ইন্টু কজ থিটা। আমাদের এখানে থিটার মান কত, এই কোণের মান কত 90 ডিগ্রি। তো তোমরা আপাতত জেনে রাখো যে কজ 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে এক্ষেত্রে কৃতকার্যের পরিমাণ কী হলো 0। তাহলে আরেকটি আমরা থার্ড ফেজ দেখলাম, যে এবার বস্তুর উপর বলও প্রযুক্ত হয়েছে, সরণও ঘটেছে, কিন্তু প্রযুক্ত বলের সঙ্গে সরণের অভিমুখ কত কি সমকোণে আছে, এই ক্ষেত্রে কোনো কার্য হলো না। এই ঘটনাটিকে বলা হয় কার্যহীন বল, বা এই বলকে বলা হয় কার্যহীন বল। তাহলে এর একটি বাস্তব উদাহরণ দরকার। বাস্তব উদাহরণ কি, ধরো সূর্যের চারিদিকে যখন পৃথিবী ঘোরে, তখন আমি তোমাদের বইয়ের থেকে চিত্র দেখাচ্ছি, তাতে তোমাদের সুবিধা হবে। এই ক্ষেত্রটি দেখো, এটি সূর্য আর এই হলো পৃথিবী। সূর্যের চারিদিকে যখন পৃথিবী ঘুরতে থাকে, তখন পৃথিবীর গতির অভিমুখ হচ্ছে এই, আর সূর্যের যে মহাকর্ষ বল পৃথিবীর উপর তার অভিমুখ হচ্ছে এই। তাহলে দুটো বলের মধ্যে কত ডিগ্রি, সূর্যের পৃথিবীর গতির অভিমুখ হলো বৃত্তের স্পর্শক বরাবর। যদিও তোমরা স্পর্শকের সঙ্গে এখনও পরিচিত নও, তবু বলে দিচ্ছি, এটা হলো আমাদের গতির অভিমুখ, সরণের অভিমুখ, আর এটা হলো প্রযুক্ত বলের অভিমুখ। তাহলে দুটোর মধ্যে কোণ কত ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে পৃথিবীর সরণ ঘটলো, তাহলে সূর্যের মহাকর্ষ বল দ্বারা পৃথিবীর উপর কোনো কার্য হলো না, একেই বলা হয় কার্যহীন বল। আবার ধরো এই ভদ্রলোকের ছবি দেখো, সুটকেস হাতে নিয়ে হাঁটছে। তো এই ভদ্রলোকের সুটকেসের গতিবেগ যদি ধরি আমি, সুটকেসের সরণ কোন দিকে, এই দিকে, আর অভিকর্ষ বল কোন দিকে, এই দিকে, দুটি বলের মধ্যে কত ডিগ্রি কোণ হচ্ছে দেখো 90 ডিগ্রি, এখানে দেখানো আছে। তো এক্ষেত্রেও কৃতকার্যের মান কত হবে 0। আর এই ক্ষেত্রে অভিকর্ষ বল হচ্ছে কার্যহীন বল। তাহলে কার্যহীন বল কাকে বলে, এই সংজ্ঞাটি তোমরা কিন্তু ভালো করে শিখে রাখবে, এবং কার্যহীন বলের উদাহরণসহ সংজ্ঞা তোমাদের খুব দরকার পড়বে। এবার আসি আমরা কার্যের একক। কার্য যখন আমরা শিখলাম, তাহলে কার্যের এককে আসি, এবং আরও কার্যের দুটো প্রকৃতি আছে সেই সম্পর্কে আমি বলছি। প্রথম কথা হলো, কার্য আমরা দুই প্রকার বলি। একটি হলো বলের দ্বারা কার্য, নাম্বার 1 বলের দ্বারা কার্য বা বলের অভিমুখে কার্য, যাকে বলা হয় ধনাত্মক কার্য বা ধনাত্মক কার্য। কীরকম, বল যেদিকে প্রযুক্ত হবে, বস্তুর সরণও যদি সেই দিকে হয়, সেই ধরনের কার্যকে বলা হয় বলের দ্বারা কার্য। আমি একটি বইকে টেবিলের উপরে ঠেললাম, বইটি সামনের দিকে এগিয়ে গেল, এটি হলো বলের দ্বারা কার্য। কিন্তু যখন এই বইটিকে আমি এই টেবিলের উপর, ধরো এটি একটি টেবিল আছে, যখন বইটিকে আমি এফ বল দ্বারা ঠেললাম, বইটি সামনের দিকে এদিকে অগ্রসর হলো,
তাহলে এখানে বলের অভিমুখে বস্তুর স্মরণ ঘটলো, এটিকে বলা হয় বলের দ্বারা কার্য বা ধনাত্মক কার্য। কিন্তু এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো যে বইয়ের টেবিলের স্পর্শতলের সঙ্গে বইয়ের স্পর্শতলের একটি ঘর্ষণ বল কাজ করে, এবং ঘর্ষণ বল কোন দিকে কাজ করে? গতির অভিমুখের বিরুদ্ধে কাজ করে। কিন্তু এখানে তাহলে আমার প্রযুক্ত বলের অভিমুখে কার্য হলো, ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য হলো। তো এই বিরুদ্ধে কার্যটাকে 2 নম্বর বলা হয় বলের বিপরীতে কার্য বা বলের বিরুদ্ধে কার্য। এই বলের বিরুদ্ধে কার্যকে বলা হচ্ছে কি? নেগেটিভ কার্য বা ঋণাত্মক কার্য। তাহলে তোমরা একই সঙ্গে এই উদাহরণ থেকে বুঝলে যে ঋণাত্মক কার্য কি। আরেকটি উদাহরণ আমি বলি। ধরো কুয়োর থেকে বালতি দিয়ে রশি দিয়ে বাঁধা বালতি দিয়ে জল তুলছি। তো আমি যখন বালতি উপরের দিকে টানছি তাহলে বালতিও উপরের দিকে উঠে আসছে। এখানে আমার প্রযুক্ত বলের অভিমুখে বালতি সরণ হচ্ছে, সেটি হলো বলের দ্বারা কার্য। কিন্তু অভিকর্ষ বল বালতিকে নিচের দিকে ক্রিয়া করে, কিন্তু অভিকর্ষ বলের বিরুদ্ধে বালতি উপরে উঠছে, সেটা হলো বলের বিরুদ্ধে কার্য। কিন্তু এইভাবে উঠতে উঠতে একটা সময় যদি বালতির রশি ছিঁড়ে যায়, তখন বালতি সোজা নিচে পড়বে, তখন কিন্তু বালতির সরণ হচ্ছে অভিকর্ষ বলের অভিমুখে। তখন অভিকর্ষ বলের অভিমুখে কার্য হবে বা অভিকর্ষ বলের দ্বারা কার্য হবে, কিন্তু আমার প্রযুক্ত বলের বিরুদ্ধে কার্য হলো, তো বা বায়ুজনিত বাধার বিরুদ্ধে কার্য হলো। তো এই হচ্ছে বলের দ্বারা কার্য, যাকে ধনাত্মক কার্য বলে, আর এটিকে বলা হয় ঋণাত্মক কার্য। এবার আমরা আসি কার্যের একক সম্পর্কে। আমরা সাধারণ কার্যের পরিমাপ কি শিখলাম? W = F/D বা F/S। তো এখানে যদি আমি সিজিএস সিস্টেমে কার্যের একক বের করতে যাই, সিজিএস সিস্টেমে কার্যের একক, তো কার্যের একক 2 প্রকার, একটিকে বলা হয় পরম একক আর একটিকে বলা হয় অভিকর্ষীয় একক। এবার পরম একক যদি সিজিএস পদ্ধতিতে বের করি তাহলে লক্ষ্য করো কার্য W = F/S। তো সিজিএস পদ্ধতিতে F মানে বলের একক কি? ডাইন। আর সরণের একক কি? সেন্টিমিটার। তার মানে কি হলো যে সিজিএস পদ্ধতিতে কার্যের পরম একক ডাইন সেন্টিমিটার। এই ডাইন সেন্টিমিটারকে সংক্ষেপে বলা হয় আর্গ। তাহলে 1 আর্গ = তাহলে কি বুঝবো আমরা? 1 আর্গ = 1 ডাইন ইন্টু 1 সেন্টিমিটার। অর্থাৎ কোনো বস্তুর উপর যদি 1 ডাইন বল প্রযুক্ত হয় এবং বলের প্রয়োগবিন্দুর অভিমুখে যদি বস্তুটির সরণ 1 সেন্টিমিটার হয়, তাহলে কৃতকার্যের পরিমাপ হলো 1 আর্গ। নিশ্চয়ই সংজ্ঞাটি বুঝলে? আরেকবার বলছি, কোনো বস্তুর উপর 1 ডাইন বল প্রযুক্ত করা হলো এবং বলের প্রয়োগবিন্দুর অভিমুখে 1 সেন্টিমিটার বস্তুটির সরণ ঘটলো, তাহলে এক্ষেত্রে যে কার্য করা হলো তার পরিমাপ হচ্ছে 1 আর্গ। তাহলে এসআই সিস্টেমে তোমরা নিজেরাও বুদ্ধি করে বের করতে পারবে বা বুঝে যাবে খুব ইজিলি। এসআই সিস্টেমে বলের একক কি? এসআই সিস্টেমে বলের একক হচ্ছে নিউটন। এবং সরণের একক কি? সরণের একক হচ্ছে মিটার। তাহলে এসআই সিস্টেমে কার্যের একক হচ্ছে কি? পরম একক নিউটন মিটার, যাকে বলা হয় জুল। তো 1 জুল = কি হবে? 1 জুল = হবে 1 নিউটন ইন্টু 1 মিটার। অর্থাৎ কোনো বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রযুক্ত হলে বলের প্রয়োগবিন্দুর সরণ 1 মিটার ঘটে, তাহলে সেক্ষেত্রে কৃতকার্যের পরিমাপ হচ্ছে 1 জুল। এখান থেকে আমরা একটি সম্পর্ক আসতে পারি। কীরকম? আমি আরেকবার ক্লিয়ার লিখছি। 1 জুল = পেলাম 1 নিউটন ইন্টু 1 মিটার। 1 নিউটন = 10⁵ ডাইন। তোমাদের নিশ্চয়ই ডাইন নিউটনের চ্যাপ্টার থেকে তোমাদের মনে আছে 10⁵ ডাইন। এবং 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার। তো এখানে 10⁵ আছে, এখানে দুটো জিরো আছে, টোটাল কত হচ্ছে 10⁷ ডাইন সেন্টিমিটার বা ডাইন ইন্টু সেন্টিমিটার। তো ডাইন সেন্টিমিটারকে আমি সংক্ষেপে কি বলেছি? ডাইন সেন্টিমিটারকে সংক্ষেপে আর্ক বলে। তার মানে আমরা কত পেলাম? 10⁷ আর্ক পেলাম। তাহলে আমরা এখান থেকে একটি সম্পর্ক পেলাম যে 1 জুল = 10⁷ আর্ক। আর বলের চ্যাপ্টারে ছিল 1 নিউটন = 10⁵ ডাইন। তাহলে এই সম্পর্কটি মনে রাখবে। এবার হচ্ছে কার্যের আরেকটি একক আছে, যাকে বলা হয় অভিকর্ষীয় একক। অভিকর্ষীয় একক কি? সিজিএস সিস্টেমে কার্যের অভিকর্ষীয় একক হচ্ছে
গ্রাম সেন্টিমিটার। অর্থাৎ 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেন্টিমিটার উপরে তুললে যে পরিমাণ কার্য হয় তাকে বলা হয় গ্রাম সেন্টিমিটার। আর এসআই পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় একক কিলোগ্রাম মিটার। কিলোগ্রাম মিটার তাহলে কীরকম সংজ্ঞা হবে? 1 কিগ্রা ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 মিটার উপরে তুললে যে পরিমাণ কার্য হয় তাকে বলা হচ্ছে কি কিগ্রা মিটার। এই হলো কার্যের অভিকর্ষীয় একক এবং কার্যের অভিকর্ষীয় একক সিজিএস সিস্টেমে এবং এসআই সিস্টেমে। এখানে একটি কথা বলে রাখি, আমি সম্পর্ক কি করে এলো বলছি না, তোমরা ততটা দরকার পড়বে না। 1 গ্রাম সেন্টিমিটার হচ্ছে 980 বা 81ও বলে, কোনো কোনো বইয়ে 80 লেখা আছে, কোনো অসুবিধা নেই। 981 ডাইন সেন্টিমিটার বা আর্ক। আর অভিকর্ষীয় একক থেকে পরম একক বলছি, আর এক্ষেত্রে হবে 9.8 নিউটন মিটার বা জুল। এই সম্পর্কটিও মাথায় রাখবে। তাহলে অভিকর্ষীয় একক বলে তোমরা নিশ্চয়ই এই একক বলবে। কার্যের অভিকর্ষীয় একক সিজি সিস্টেমে গ্রাম সেন্টিমিটার, এসআইতে কিলোগ্রাম মিটার। তাকে আমরা পরম এককে কনভার্ট করলে হবে 981 আর্ক আর 9.8 জুল। এই হচ্ছে কার্যের একক এবং কার্য সম্পর্কে তোমাদের আলোচনা। এরপরে আমরা আসব ক্ষমতা। এখন আমরা আলোচনায় আসব ক্ষমতা কাকে বলে বা ক্ষমতা অর্থাৎ পাওয়ার বিষয়টি কী। ক্ষমতার সংক্ষিপ্ত সংজ্ঞা কার্য করার হারকেই ক্ষমতা বলে। দ্য রেট অফ ডুইং ওয়ার্ক is called পাওয়ার। অর্থাৎ হার বলতে প্রতি সেকেন্ডে বা প্রতি ঘন্টায়, এখানে সাধারণত সেকেন্ড দিয়ে হবে, একক ওয়াইজে হবে সেটা। তো প্রতি একক সময়ে কার্য করার পরিমাণটাকেই ক্ষমতা বলে। একটি উদাহরণ দিয়ে বলা যাক। ধরা যাক একটি নির্দিষ্ট পরিমাণ কাজ এ বলে কোনো এক ব্যক্তি বা কোনো বালক 1 ঘন্টায় করল, কোনো নির্দিষ্ট কাজ 1 ঘন্টায় সম্পন্ন করলো। সেই সেম কাজ বি বলে আরেক ব্যক্তি বা কোনো বালক সেটি করতে তার 5 ঘন্টা সময় লাগলো। তাহলে স্বভাবতই তোমরা এই দুটো ঘটনা থেকে বলতে পারবে কার ক্ষমতা বেশি। এ এর ক্ষমতা বেশি। একই পরিমাণ কাজ এ অল্প সময় করলো, বি এর বেশি সময় লাগলো, অর্থাৎ এর কার্য করার হার বেশি, তাই এর ক্ষমতা বেশি। এই হলো ক্ষমতা। এবং ক্ষমতাকে যদি আমরা পি দিয়ে লিখি তাহলে পি ইকুয়াল টু কী হলো? W/T। একক সময় যে পরিমাণ কার্য করা হয় তাকে ক্ষমতা বলে। তাহলে পি ইকুয়াল টু W/T। তাহলে যদি আমরা এদিকে কোণাকুণি গুণ করি তাহলে W ইকুয়াল টু P ইন্টু T। তাহলে বলা যায় যে কার্য ইকুয়াল টু ক্ষমতা ইন্টু সময়। এটিকে বক্স করে দিচ্ছে এই কারণে, এটি কার্য আর ক্ষমতার মধ্যে একটি সম্পর্ক, এটিকে মাথায় রাখবে। এবার আর কিছু নেই, ক্ষমতার এবার একক। তো আমরা পরম একক নিয়ে আগে কথা বলি। সিজিএস পদ্ধতিতে ক্ষমতার পরম একক কী? তোমরা তো লক্ষ্য করলে ক্ষমতা মানে কার্য বাই সময়। তাহলে আরেকভাবে এখানে বলতে পারি আমরা ক্ষমতা ইকুয়াল টু কার্য বাই সময়। অর্থাৎ কার্যের একককে সময়ের একক দিয়ে ভাগ করলেই আমরা ক্ষমতার একক পেয়ে যাব। তো সিজিএস পদ্ধতিতে কার্যের একক কী ছিল? আর্ক। তাহলে ক্ষমতার একক কী হবে? তাহলে ক্ষমতার একক হবে আর্ক বাই সেকেন্ড, অর্থাৎ যাকে বলবো আমরা আর্ক পার সেকেন্ড। তাহলে সিজিএস পদ্ধতিতে ক্ষমতার পরম একক কি? আর্ক পার সেকেন্ড। আর এসআই পদ্ধতিতে ক্ষমতার পরম একক হবে জুল পার সেকেন্ড, কারণ কার্যের একক ছিল জুল, তার সঙ্গে সেকেন্ডের একক দিয়ে তাকে ভাগ করব, অর্থাৎ জুল পার সেকেন্ড। এই জুল পার সেকেন্ডকে
সংক্ষেপে বলা হয় ওয়াট, এবং এটি হলো ব্যবহারিক তথা পরম একক। তাহলে এসআই পদ্ধতিতে ক্ষমতার ব্যবহারিক একক বা পরম একক জুল পার সেকেন্ড। তার মানে কি হলো, ওয়াট কথাটি আজকের থেকে এই ওয়াট কথাটির সঙ্গে সম্পর্কিত হবে তোমরা। তাহলে ওয়াট ইকুয়াল টু কি, জুল পার সেকেন্ড। তাহলে এবার ওয়াটের সংজ্ঞা কী দেব? তো সিজিএসের যে একক আর্ক পার সেকেন্ড, তার সংজ্ঞাটা এরকম: 1 সেকেন্ডে 1 আর্ক কার্য করার ক্ষমতাকে 1 আর্ক পার সেকেন্ড বলে। তেমনি 1 ওয়াটের সংজ্ঞা হলো 1 সেকেন্ডে 1 জুল পরিমাণ কার্য করার যে হার, সেই হারকে 1 ওয়াট বলে, বা সেই ক্ষমতাকে 1 ওয়াট বলে। তাহলে ওয়াট কথাটির অর্থ জুল পার সেকেন্ড। এবার যদি বলি অভিকর্ষীয় একক কি, আমি তো আমরা পরম একক বললাম, তাহলে অভিকর্ষীয় একক কি? অভিকর্ষীয় একক সিজিএস পদ্ধতিতে কী ছিল কার্যের অভিকর্ষীয় একক? সিজিএস পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় একক ছিল গ্রাম সেন্টিমিটার। তাহলে এখানে কি হবে, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। আর এসআই পদ্ধতিতে ক্ষমতার অভিকর্ষীয় একক কী হবে? কার্যের ছিল কিগ্রাম মিটার, তাহলে কিগ্রাম মিটার পার সেকেন্ড। এই হলো পার্থক্য। কার্যের এককের সঙ্গে পার সেকেন্ড যুক্ত করলেই ক্ষমতার একক আসে। তোমরা যদি ভুলে যাও তাহলে সহজ বুদ্ধি, যেহেতু ক্ষমতা ইকুয়াল টু আগে বলা হলো যে কার্য বাই সময়, তাই কার্যের এককের সঙ্গে পার সেকেন্ড যুক্ত করবে, তাহলেই তোমাদের যে কোনো অভিকর্ষীয় একক বা পরম একক পেয়ে যাবে। এইবার এই ওয়াটের থেকে আরও পরিমাপের ক্ষেত্রে কিলোওয়াট, মেগাওয়াট কথাটি ব্যবহৃত হয়। কোন কোন ক্ষেত্রে কিলোওয়াট, মেগাওয়াট? বিশেষ করে বৈদ্যুতিক যন্ত্রের ক্ষমতা প্রকাশ করার ক্ষেত্রে কিলোওয়াট বা মেগাওয়াট কথাটি ব্যবহৃত হয়। তো 1 কিলোওয়াট, যাকে আমরা কেডব্লিউ বলি, 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট। আর 1 মেগাওয়াট ইকুয়াল টু 10⁶ ওয়াট। এটা হলো 10⁻³ হলে হবে কিলো, আর 10⁶ হলে হবে মেগা। তো এই হলো কিলোওয়াট মেগাওয়াটের সম্পর্ক। তবে এফপিএস পদ্ধতি উঠে গেল। এফপিএস পদ্ধতির ক্ষমতার একটি একক এখনও ব্যবহৃত হয়, তার নাম হচ্ছে অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার। হর্স পাওয়ার, যাকে সংক্ষেপে এইচপি। মেশিনারি যন্ত্রপাতির ক্ষেত্রে, গাড়ির ইঞ্জিনের ক্ষেত্রে এই হর্স পাওয়ার কথাটি খুব বহুল প্রচলিত আছে। তো 1 হর্স পাওয়ার ইকুয়াল টু মূলত হচ্ছে 550 ফুট পাউন্ড পার সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ডে 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 ফুট উপরে তুলতে যে ক্ষমতার প্রয়োজন, তাকে বলা হয় 1 অশ্ব ক্ষমতা। আবারও বলছি, 1 সেকেন্ডে 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে এরকম মাটি থেকে উপরে তুলতে, 1 ফুট উপরে তুলতে যে ক্ষমতার প্রয়োজন, তাকে বলা হচ্ছে 1 হর্স পাওয়ার বা 1 অশ্ব ক্ষমতা বা 1 এইচপি। তাকে সংক্ষেপে আমরা বলি 550 ফুট পাউন্ড পার সেকেন্ড। এই 1 এইচপির সঙ্গে ওয়াটের একটি সম্পর্ক আছে, এইচপি। 1 এইচপির সঙ্গে ওয়াটের সম্পর্ক হলো 746 ওয়াট। এই সম্পর্কটি মাথায় রাখবে। যদিও এইচপি হচ্ছে এফপিএস পদ্ধতি, তার সঙ্গে এসআই পদ্ধতিতে পরম এককের সম্পর্ক হলো 1 এইচপি ইকুয়াল টু 746 ওয়াট। আবার উল্টো দিকে 1 কিলোওয়াট, একে যদি আমরা হর্স পাওয়ারে প্রকাশ করি, তাহলে 1.34 হর্স পাওয়ার হবে। এই সম্পর্কটিকেও তোমরা মনে রাখবে। তাহলে 1 কিলোওয়াট ইকুয়াল টু 1.34 এইচপি। 1 কিলোওয়াট ইকুয়াল টু 1.34 এইচপি। এই হচ্ছে তোমাদের আপাতত কার্য আর ক্ষমতা সম্পর্কিত যা বিষয় আছে তোমাদের এই শ্রেণীতে পড়ার মতো, সেই বিষয়গুলো হলো এগুলো। তোমরা স্কিপ না করে ভিডিওটি ধীরে ধীরে অথবা রিপিট করে পড়বে। কার্যক্ষমতার প্রাথমিক নলেজ তোমরা এখানে পাবে। এরপরে উঁচু ক্লাসে
তোমরা কার্যক্ষমতা নিয়ে আরও ডিটেলস পড়বে। এবার আমার মতে দুই একটি নিউমেরিক্যাল অর্থাৎ গাণিতিক সমস্যা এখানে একটু আলোচনা করা দরকার। আমি একটি প্রথম কার্যের উপর সমস্যা বলি, তারপরে ক্ষমতার উপর বলছি। কার্যের উপর প্রথম সমস্যা, আমি প্রশ্নটি বলছি তোমাদের যে 200 ডাইন বল ধরো 200 ডাইন বল 0.3 কিলোগ্রাম ভরের কোনো বস্তুর উপর প্রযুক্ত হওয়ার ফলে বস্তুটির সরণ ঘটল 1 মিটার। এই হলো আমার প্রশ্ন। আমি বলে দিলাম, পুরো লিখলাম না। 200 ডাইন বল প্রযুক্ত করা হলো 0.3 কিলোগ্রাম ভরের কোনো বস্তুর উপর, তাতে 1 মিটার সরণ হলো। তাহলে কি পরিমাণ কার্য হলো? এখানে কার্যের পরিমাণ কত? তো আমরা জানি W = F × S। W = F × S। তোমরা অঙ্ক করার সময় এভাবে লিখবে। আমরা জানি W = F × S। যখন ফিজিক্যাল সায়েন্সে এরকম কোনো সমীকরণ লিখবে, পাশে কিন্তু নোটেশন দেবে, যেখানে W হচ্ছে কি কৃতকার্য, F হলো কি প্রযুক্ত বল, আর S হলো সরণ বা বলের প্রয়োগবিন্দু সরণ। এটা নোটেশন দিলে, তারপরে লিখলে এখানে F, তোমরা এখানেও লিখতে পারো প্রযুক্ত বল। F মানে প্রযুক্ত বল কত? 200 ডাইন। F S মানে সরণ কত? সরণ হচ্ছে 1 মিটার। প্রসঙ্গক্রমে বলি, ডাইন হচ্ছে সিজিএস সিস্টেমের একক, মিটার বা ইংলিশে লেখো M। তো মিটার হচ্ছে কি এসআই সিস্টেমের একক। তো সিজিএস এসআই গুলিয়ে অঙ্ক করা যাবে না, তাহলে মিটারকে আমরা সেন্টিমিটারে করব। 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তাহলে আমরা কৃতকার্যের পরিমাণ আমরা W = কি বের করব? অতএব W = লিখব F এর জায়গায়, এই যে F এর জায়গায় লিখব 200, S এর জায়গায় লিখব 100। তাহলে এত ডাইন সেন্টিমিটার। তো 2 × 10⁴ ডাইন সেন্টিমিটারকে সংক্ষেপে কি লিখব? আর্গ, বা বাংলায় লিখবে আর্গ। তাহলে কৃতকার্যের পরিমাণ কত হলো? 2 × 10⁴ আর্গ। তো এই হলো কার্যের উপর একটি অঙ্ক দিলাম। তো কোনো বস্তুকে, পরের একটি আমি প্রশ্নে আসছি। কোনো একটি বস্তুকে 50 মিটার সরাতে আমার 100 জুল কার্য করতে হলো। প্রশ্ন হলো যে এখানে কত বল প্রযুক্ত হয়েছে, প্রযুক্ত বলের মান কত? তোমরা আগের মতো লিখবে, আমি সংক্ষেপে বলছি। কি জানি? আমরা জানি W = F × S। তো এখান থেকে বলো F = কি হবে? W/S। আমি Fকে রাখলাম কেন? আমার প্রযুক্ত বল দরকার। তো এই সমীকরণে W মানে কৃতকার্য কত? 100 জুল, আর সরণ S কত? 50 মিটার। তার মানে আমার প্রযুক্ত বল, জুলকে যদি মিটার দিয়ে ভাগ করি, অর্থাৎ 2 নিউটন। প্রযুক্ত বল হবে, জুলকে মিটার দিয়ে ভাগ করলে নিউটন পাবো, অর্থাৎ বলের একক নিউটন। এটিও এসআই সিস্টেম, এটিও এসআই সিস্টেম, তাই ভাগ করার ফলে আমরা পেলাম কি? প্রযুক্ত বল 2 নিউটন। এই হলো কার্যের উপর দুটো অঙ্ক আমি দিলাম। অনেকগুলো অঙ্কই তোমাদের করতে হবে, মানে গাণিতিক সমস্যা করতে হবে, নাহলে তোমরা এই সম্পর্কে ক্লিয়ার হবে না। তো আজকের ভিডিওতে বেশি যাব না। এবার ক্ষমতার উপরে একটি সমস্যা বলি। ক্ষমতার উপর সমস্যা, এক ব্যক্তি 50 সেকেন্ডে 10⁻³ জুল কার্য করে। প্রশ্ন হলো, কোনো এক ব্যক্তি 50 সেকেন্ডে 3 × 10⁻³ জুল কার্য করে। প্রশ্ন হলো, ওই ব্যক্তির ক্ষমতা
কত। তো আমরা জানি কি, আমি সংক্ষেপে বলছি, মুখে বলছি, ভাষাটা সংক্ষিপ্ত লিখছি। আমরা জানি ক্ষমতা P = W/T। তো এখানে লক্ষ্য করো কৃতকার্য, কৃতকার্য কোনটি? জুল যে একক, সেটি কৃতকার্য বা বলাই আছে কার্য। তাহলে 3 × 10⁻³ জুল। আর কত সময়ের মধ্যে করা হয়েছে? 50 সেকেন্ড। তার মানে একটু ক্যালকুলেশন ভেঙেই দেখাচ্ছি তোমাদের। 3 × 10⁻³ মানে 1000, আর আমাদের আসবে জুল পার সেকেন্ড, উপরে জুল নিচে সেকেন্ড, বাই 50, শূন্য কাটলাম, 5 দিয়ে কাটলে 20, 60 জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ডকে সংক্ষেপে কি বলে? একটু আগেই আমি বোঝালাম। জুল পার সেকেন্ডকে কি বলি আমরা? ওয়াট। তার মানে এখানে ক্ষমতা হচ্ছে 60 W বা 60 ওয়াট। তো এই হলো ক্ষমতার উপরে একটি নিউমেরিক্যাল বা একটি গাণিতিক সমস্যা আমি দেখালাম। তোমাদের পরবর্তী ভিডিওতে আরও ছোট ছোট কোশ্চেন এবং গাণিতিক সমস্যা আমি আরও বলবো, বলেই তারপরে শক্তির উপর আমি আলোচনা করব। শক্তিতে আরও কতগুলো বিষয় আলোচনা করার আছে, সেই জন্য আমি এখানেই ভিডিওটি দীর্ঘায়িত করছি না। তোমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আজ এ পর্যন্ত। থ্যাংক ইউ অল।